সবাইকে এই চ্যানেলে আরও একবার স্বাগত। আর আজকে চলে এসেছি কিন্নর কল্পা সিরিজের আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। এ ভেরি গুড মর্নিং ফ্রম কল্পা। আজকের তারিখ হচ্ছে 18ই অক্টোবর 2024। আর আমরা এখন এই কল্পার কালকে এসে পৌঁছেছি শীতল রেসিডেন্সি হোমস্টেতে, মানে হোটেল এটা। আর এখানে চারপাশে এই হচ্ছে দৃশ্য। ওদিক দিয়ে সানরাইজ হয়েছে, পুরো আকাশটা এখন নীল ঝকঝক করছে, কিন্তু পাহাড়গুলো ভালো দেখা যাচ্ছে না। আর টেম্পারেচার হচ্ছে এখন 7°সেন্টিগ্রেড। মানে আমি এটা পরে আছি, বেরোনোর সময় জ্যাকেট পরতেই হবে, হাওয়াটা কম আছে বলে এটাতে হয়ে যাচ্ছে। আর আমরা আজকে কলপার সাইট সিন করতে করতে নাকো হয়ে চলে যাব ট্যাবোতে আমরা আজকে রাত্রে থাকবো। তার আগে 3টে মনস্ট্রি আছে দেখবো, নাগপুর লেক দেখবো, আর আরও অনেক কিছু দেখার আছে। রাস্তা যাওয়ার পথে যেরকম যা দেখতে পাবো সবই থাকবে আজকের এই এপিসোড। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের শীতল হোমস্টে ঠিক পাশ দিয়ে এসে যে রাস্তাটা এসছে, এসে এখানে একটা এরকম গেট আছে। এই গেটটা শীতল হোমস্টেরই, মানে এটা ওনাদের আপেল বাগানের। আর ভিতরে ভর্তি ঠিক করছে আপেল গাছ, আর তাতে ভর্তি আপেল। আমি তোমাদের জন্য একবার দেখাই দৃশ্যটা। এই দেখো, ভিতরে যাচ্ছি না কারণ অনুমতি না নিয়ে তো প্রবেশ করা উচিত না। এ দেখো আপেল কীভাবে পড়ে আছে, দেখো মাটিতে, গাছ দেখো। আর ঠিক এই গেটের পাশ দিয়ে ভিতরে তো আপেল গাছ তোমরা দেখতেই পেলে, দেখালাম। আর এই যে ভ্যালিটা দেখছো, এই ভ্যালিতে যত গাছ রয়েছে নিচে, এই সব হচ্ছে আপেল গাছ। আর খালি চোখে দেখা যাচ্ছে গাছে ভর্তি আপেল হয়ে রয়েছে, লাল সবুজ সব রকমের আপেল রয়েছে ওখানে। অসম্ভব ভালো একটা দৃশ্য, মানে কল্পনাতীত, এত আপেল, জাস্ট ওয়াও। এরম এক ঠান্ডার সকালে গরম গরম ব্রেকফাস্ট সেরে এবার আমাদের বেরিয়ে পড়ার পালা ট্যাবোর উদ্দেশ্যে। কলপাতে আসা যেটার জন্য মেনলি, সেটা হচ্ছে এখান থেকে পুরো কিন্নর কৈলাস রেঞ্জটা দেখা যায়। আর এখন আমার চোখের সামনে দৃশ্যমান সেই শিখর মহাদেবের পাথরটা, মানে শিখর মহাদেব আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। একটু দূরে তোমাদেরও দেখানোর চেষ্টা করব। আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই যে দেখা যাচ্ছে পুরো রেঞ্জটা, এটা হচ্ছে কিন্নর কৈলাস রেঞ্জ। আর এই যে এইখানে হচ্ছে শ্রীখর মহাদেব। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, জানি না কতটা ক্লিয়ার আসছে। এই যে হচ্ছে শিখর মহাদেব। হর হর মহাদেব। এখন কলপার থেকে রওনা দিয়ে প্রথমেই আমরা এসে পৌঁছেছি কলপার চিনি গ্রামে। আর এখানে রয়েছে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি, আমার সামনেই রয়েছে, তোমাদের দেখাই। এই হচ্ছে মনেস্ট্রিটা। আকাশটা জাস্ট দেখো, পুরো ক্লিয়ার স্কাই। এদিক দিয়ে উঠেই ভিতরে যাই। এই হচ্ছে সেই চিনিগ্রামের মনেস্ট্রি। এত উপরে হাইটে, ঠিক এই মনেস্ট্রিটার এই পিছন দিকে একটা স্কুল। দেখো কি অসম্ভব সুন্দর জায়গা, এইদিকে পাহাড় আর তার করে এই স্কুল, প্রাথমিক স্কুল, প্রাইমারি স্কুল আর কি, রাজকীয় কেন্দ্র প্রাথমিক পাঠশালা কল্পা। দেখুন কি কিউট। সকালের মিঠে রোদ মেখে কল্পাকে এবারের মতো বিদায় জানিয়ে শুরু হলো আমাদের ধীরে ধীরে আরও ওপরের দিকে ওঠা। ট্যাবো যাওয়ার পথে এখন এসে দাঁড়িয়েছি ফাব বলে একটা জায়গায়। আর এখানে দুটো নদীর সঙ্গম দেখা যাচ্ছে। একটা নদী হচ্ছে স্পিতি নদী, আর একটা নদী হচ্ছে সতলুজ নদী। আমি তোমাদের দেখাই সেটা। এই যে এই সবুজ নদীটা যা আসছে এখান থেকে, এটা হচ্ছে স্পিতি নদী। আর এই দিক থেকে যে খোলা জলের নদীটা আসছে, এটা হচ্ছে সতলুজ নদী। দুটো এখানে মিশে এদিকে বয়ে চলছে। আমরা এই রাস্তা ধরে, এইদিকের রাস্তা ধরে আমরা স্পিতি নদীর পাশ দিয়ে চলে যাব ট্যাবোতে। আর এইখানের ভিউটা তোমরা জাস্ট দেখো একবার। এই হচ্ছে, এই দেখো গাড়ি যাচ্ছে, রাস্তাটা দেখো, চারপাশে দেখো, জাস্ট ওয়াও।
খোয়াব সঙ্গম দেখতে দেখতে আমাদের মনে পড়ে যাচ্ছিল আগের বছর আমাদের ঘুরে আসা দেবপ্রয়াগে ভাগীরথী আর অলকানন্দ সঙ্গমের কথা। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে দেওয়া কেদারনাথ বদ্রীনাথ সিরিজের এপিসোডগুলো দেখে নিন, সব ডিটেলস সেখানে পেয়ে যাবেন। খোয়াব সঙ্গম পেরোনোর পর থেকেই দৃশ্যপটে বদল ঘটা শুরু হতে থাকলো। সবুজের মাত্রা কমে আসতে থাকলো আর বেড়ে চলতে থাকলো পাহাড়ের রুক্ষতা। যত এগিয়ে চলছিলাম মনে হচ্ছিল কেউ যেন বড় কোনো ধুলোর পাহাড়কে মাঝখান থেকে কেটে কেটে ভাগ করে রাস্তা বানিয়ে দিয়েছে আমাদের চলাচলের জন্য। কি অসম্ভব রুক্ষ আর কি সুন্দর সেই দৃশ্য, সামনে থেকে না দেখলে বলে বোঝানো হয়তো সত্যিই কঠিন। এখন নাকোর দিকে যাচ্ছি, নাকোয়ে টাবার দিকে, নাকোয়ে ট্যাবোর দিকে যাবো। রাস্তা যত এগিয়ে চলেছিলাম মনে হচ্ছিল এ এক অন্য জগতে এসে প্রবেশ করেছি। আর গাছের সোনালি রঙের পাতা দেখতে দেখতে মনে হচ্ছিল যেন কোনো বিদেশের মাটিতে আমরা ঘুরে বেড়াচ্ছি এই অজানা অচেনা প্রান্তর ধরে। এ এক অসম্ভব সুন্দর অভিজ্ঞতা, যা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আমরা রিও পুরগাল পাহাড়ের ঢাল ধরে তার অসম্ভব নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে নাকোর দিকে এগিয়ে চলেছিলাম। আর এই রিও পুরগাল পাহাড় হলো হিমাচলের সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা প্রায় 6816 মিটার। এখন দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশের কিন্নর ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রাম নাকো। 11,893 ফিট উচ্চতায় অবস্থিত এই নাকো গ্রাম। পিছনে হচ্ছে এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাকো গ্রাম। আর আমরা এখন এইখানে টেম্পারেচার হচ্ছে, দাঁড়িয়ে আছি যেখানে, সেখানে তোমার 3 ডিগ্রি, মানে মোবাইলে তাই দেখাচ্ছে। অসম্ভব সুন্দর একটা গ্রাম। আমরা এখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। তোমাদের চারপাশের ভিউটা একবার, সিনিক বিউটিটা একবার দেখাই, মানে জাস্ট মন ভরে যাচ্ছে। দেখো তোমরা, জাস্ট দেখো, ওদিকে গাছের পাতাগুলো পুরো হলুদ হয়ে রয়েছে, দূরে পাহাড়গুলো দেখো, একটা গাছ নেই। মানে এখানটা পুরো বরফে ঢাকা থাকে। নভেম্বর মাসের শুরুর দিক থেকে বরফ পড়তে আরম্ভ করে দেবে। এই হচ্ছে নাকো ভিলেজ। আর এইখানে আমরা দাঁড়িয়েছি আমাদের লাঞ্চ করার জন্য। জাস্ট ওয়াও, মানে অসাধারণ একটা অনুভূতি। আমরা খোস ধাবা বলে একটি ধাবাতে দুপুরে আহার সারার জন্য দাঁড়িয়েছিলাম। আর এই নাকো গ্রামে বসবাস করে 128টি পরিবার, যার জনসংখ্যা হলো মাত্র 572 জন। পাহাড়ে গেলেই মানুষ পাহাড়ি খাবার খোঁজে, আর তার মধ্যে মোমো তো একদম থাকবেই থাকবে। আর আমাদের লাঞ্চটাও বেশ দারুণ হয়েছিল। আর লাঞ্চের পরে খেয়ে নিয়েছিলাম গরম গরম হানি টি। আর কাঁপতে থাকা ঠান্ডার মধ্যে এই হানি টিয়ের স্বাদ আজীবন মনে থাকবে। দারুণ খেতে কিন্তু, এই মানে এই ঠান্ডার মধ্যে এটা খেয়ে যেন শরীরে অন্যরকম একটা এনার্জি এসে গেল। দারুণ খেতে। লাঞ্চ সেরে আবার এগোতে থাকলাম। আর মিনিট 10 গেলেই পৌঁছে যাব নাকো মনেস্ট্রিতে। তারপরেই আছে নাকো লেক। এখন দাঁড়িয়ে আছি নাকো মনেস্ট্রিতে। মনেস্ট্রি এখন বন্ধ রয়েছে, বাট এইটাই হচ্ছে নাকো মনেস্ট্রি। 8ম শতাব্দীতে মাস্টার রিংপোচে জ্যানপো এই নাকোতে বুদ্ধিজমকে নিয়ে আসেন। আর তারপর থেকেই এই পাহাড়ের কোলে গড়ে ওঠে এই মনেস্ট্রিটা। বর্তমানে এই মনেস্ট্রিটি হিমাচলের হাইয়েস্ট ভিজিটেড মনেস্ট্রিগুলোর মধ্যে অন্যতম। এটা হচ্ছে ওল্ড নাকো মনেস্ট্রি। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি এই মনেস্ট্রি খোলা থাকে। ধীরে ধীরে প্রবেশ করলাম নাকো মনেস্ট্রির মধ্যে। দেখেই বোঝা যাচ্ছিল মনেস্ট্রিটি বহু বছরের পুরনো। মনেস্ট্রির দেওয়ালগুলো মাটির তৈরি, যা পুরাতনের স্বাক্ষর বহন করে চলেছে।
উপরের ছাদ বা আশেপাশে রং করা হলেও এই পুরাতনের সঙ্গে নতুনের যে মেলবন্ধন আর পাহাড়ের কোলে এই ছোট্ট মনস্ট্রিটি আপনার নজর টানতে বাধ্য। এটা হচ্ছে নাকো লেক যাওয়ার রাস্তা। জাস্ট গাছগুলো জাস্ট দেখুন, অসাধারণ লাগছে, পুরো হলুদ হয়ে রয়েছে। এটা হচ্ছে নাকো গ্রাম, অসম্ভব সুন্দর। আর এই হচ্ছে রাস্তা, এরকম পাথরের রাস্তা, অসাধারণ দৃশ্য। আর এই হচ্ছে নাকো লেক। দারুণ জায়গা তো রে। ওফ, দারুণ দারুণ। হ্যাঁ, চারদিকে এরকম হলুদ হয়ে রয়েছে, অসাধারণ, দারুণ দারুণ দারুণ। বসে আছি নাকো লেকের একদম পাড়ে, আর এদিকে সব গাছপালাগুলো একদম হলুদ হয়ে রয়েছে, একদম পুরো পিকচার পারফেক্ট সিন যাকে বলে সেরকম মনে হচ্ছে, একদম ছবির মতো একটা গ্রাম, আর তার মাঝখানে এই লেকটা। ও কি যে অসাধারণ লাগছে, অসম্ভব সুন্দর। দূরে পাহাড়, মাঝখানে গ্রাম, গ্রামের গাছগুলো সব হলুদ, আর তার মাঝখানে এরকম একটা লেক। ও অসাধারণ। যারা আপনারা নাকো, টাবো এগুলো ঘুরতে আসবেন তাদের জন্য এই প্লেসটা হচ্ছে 100% রেকমেন্ডেড। আপনারা নাকোতে নেমে এই লেকটা অন্তত দেখতে আসবেন, মানে অসম্ভব সুন্দর একটা ভিউ। নাকো লেক দেখে আবার আমরা যাত্রা শুরু করেছিলাম আমাদের আজকের গন্তব্য ট্যাবোর দিকে। তবে নাকো লেকের যে অপরূপ সৌন্দর্য দেখলাম তা মনের মণিকোঠায় থেকে যাবে আজীবন। নাকো থেকে যত ওপর দিকে উঠছিলাম তত যেন পাহাড় আর প্রকৃতি রুক্ষ হতে শুরু করেছিল। আর পথের পাশে আমাদের সঙ্গী হয়েছিল স্পিতি নদী। স্পিতি নদীর নীল সবুজ জলরাশি আর পাতা ঝরার মরশুমে গাছের হলুদ রং আর সাথে রুক্ষ প্রকৃতি এক অপূর্ব মিশেল তৈরি করে যেন প্রকৃতিকে রং দিয়ে ঢেলে সাজিয়েছিল। আপনারা এই কিন্নরকল্পা সিরিজের গেটওয়ে অফ কিন্নরের ভিডিওটা তো অবশ্যই দেখেছেন, আর না দেখে থাকলে তা অবিলম্বে দেখে নিন। কিন্তু এই রাস্তাটা, মানে এই ট্যাবো যাওয়ার রাস্তাটা যেন গেটওয়ে অফ কিন্নরকেও হার মানিয়ে দিচ্ছিল। এত দুর্গম আর এত রুক্ষ পাহাড় এর আগে আমি অন্তত দেখিনি। আর এভাবেই পথ চলতে চলতে আমাদের চোখে পড়েছিল আমাদের এই ট্যুরের বহুকাঙ্ক্ষিত স্পিতি ভ্যালির ওয়েলকাম গেট। আর একটু এগোতেই আমরা পৌঁছে গেছিলাম গিউই গ্রামের মধ্যে। এই গিউই গ্রাম থেকে এগোলেই সামনে পড়বে গিউ মনেস্ট্রি, আর সেই মনেস্ট্রির পথেই চলেছিলাম আমরা। এখন পৌঁছে গেছি গিউ মনেস্ট্রির সামনে। আর এখানে টেম্পারেচার কত ঠিক আন্দাজ করতে পারছি না, মানে 1-2-এর আশেপাশে হবে, কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই। সমস্ত রাস্তাতে বলে রাখা ভালো, জিও নেটওয়ার্ক ছিল, এয়ারটেলও কিছু কিছু জায়গায় ছিল, কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক নেই। আর এই পিছনে হচ্ছে ভ্যালিটা গুই গ্রাম, আর সামনে রয়েছে গিউ মনেস্ট্রি। এই হচ্ছে গিউ মনেস্ট্রি, একটা অসাধারণ সুন্দর মনেস্ট্রি। আর এখানে ঢুকতে গেলে মাথা পিছু এন্ট্রি ফি লাগে হচ্ছে 30 টাকা করে। আর সন্ধ্যে 6টা অবধি এই মনেস্ট্রি খোলা থাকে। এখন দাঁড়িয়ে আছি
গিউ মনেস্ট্রির সামনে এই হচ্ছে মনেস্ট্রি। অসাধারণ কারুকাজ করা মনেস্ট্রির দেওয়ালে, জানলায়। উপরে কারুকাজগুলো দেখুন, জাস্ট অসাধারণ। এই গুই মনিষ্টিতেই প্রায় 500 বছরের পুরনো সাংহা তেঞ্জিনের মমি প্রিজার্ভ করা হয়েছে। কথিত আছে 1975 সালে যখন ওল্ড গুই মনিষ্টিটি ভূমিকম্পের জন্য ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তখন এই মমিটি উদ্ধার করা হয়। অবিশ্বাস্যভাবে কোনো রকম কেমিক্যাল ছাড়াই এই মমিটি সংরক্ষণ করা হয়েছে একটি কাঁচের গ্লাসের বাক্সের মধ্যে, আর অদ্ভুতভাবে এর মধ্যে কোনো পচনও ধরেনি। এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি গুই মনেস্ট্রির উপরের দিকে, আর এই যে মনেস্ট্রিটা, আর এই হচ্ছে চারপাশের দৃশ্য। আর এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠেই এই মনেস্ট্রি। এখান থেকে ভিউটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। এটা হচ্ছে মনেস্ট্রি এন্ট্রান্স। ছোট্ট সুন্দর কারুকাজ করা দরজার মধ্যে দিয়ে প্রবেশ করতেই দেখতে পেয়েছিলাম গুরু পদ্মসম্ভবার মূর্তি। মূর্তিটি অসম্ভব রকমের সুন্দর ছিল, আর উপরের দেওয়ালের কারুকাজগুলো চোখ আর মন জুড়িয়ে যাওয়ার জন্য এক কথায় যথেষ্ট ছিল। গুই মনেস্ট্রির উপরে হাওয়া আর ঠান্ডা ছিল অসম্ভব রকমের, কিন্তু এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছিল সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দূরে পাহাড়গুলো দেখো, পুরো বরফের সাদা চাদরে ঢাকা ছিল, আর পাহাড়গুলো এতটাই রুক্ষ ঠিক এই কারণের জন্যই, কারণ অধিকাংশ সময়ই পাহাড়গুলো বরফের মধ্যে ঢাকা থাকে। আর হবে নাই বা কেন, এটা যে 14,600 ফিট মানে প্রায় 4,450 মিটার উপরে অবস্থিত। আর এই মনেস্ট্রি থেকেই নিচে গিউ গ্রামের কিছুটা ভিউও বেশ ভালোই পাওয়া যাচ্ছিল। গুই মনেস্ট্রির উপরেও যেরকম পদ্মসম্ভবার মূর্তি রয়েছে, তেমনি নিচেও গেট রয়েছে, সেখান দিয়ে আমি প্রবেশ করছি। ভিতরে গিয়ে দেখি কি আছে। ওয়াও! নিচের তলায় ছিল একটি বিশাল কালারফুল সংদ্রুপসের মূর্তি। আর এই মনেস্ট্রিগুলোর বৈশিষ্ট্য হলো এগুলো এত সুন্দর কালারফুল হয় যে চোখ ফেরানোই দায় হয়ে যায়। এখন এসে পৌঁছে গেছি ট্যাবোতে, আর ট্যাবোতে আমাদের হোটেলের নাম হচ্ছে টাও ধে হোটেল। ট্যাবো হচ্ছে 10,760 ফিট উচ্চতা, মানে প্রায় 3,280 মিটার উঁচুতে অবস্থিত একটা শহর। আর শহর বলা যায় না, গ্রামই বলা চলে। আর আমাদের আজকে রাত্রিবাস হবে এখানেই, এই টাও ধে হোটেলে। তাও ধে একটি হিমাচলি ভাষা, যার ইংরাজি অর্থ হচ্ছে লেটস গো, মানে বাংলায় যাকে আমরা বলি চলো যাই। তাও ধে হোটেলে প্রবেশ করা মাত্রই আপনার চোখে পড়বে একটি অত্যন্ত সুসজ্জিত ডাইনিং প্লেস। ডাইনিং প্লেসের পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে, যেটা দিয়ে উপরে উঠলেই আমাদের রুম। আমি এখন সেই সিঁড়ি দিয়েই উপরে উঠে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। রুম দিয়ে ঢুকেই এরকম টয়লেট রয়েছে, এখানে কমোড, বেসিন, গিজার। আর এই হচ্ছে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। এদিকে বসার দুটো চেয়ার আছে, একটা সেন্টার টেবিল আছে, ইলেকট্রিক কেটল আছে। ওদিকে একটা আয়না রয়েছে, আর এখানে
জামা কাপড় রাখার জন্য একটা আলমারি, নিচে জুতো রাখার জায়গা। আর বেস্ট পার্ট হচ্ছে এইটা, এই হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে একটা ব্যালকনি, এখানে বসার চেয়ার আছে। আর এখান থেকে নিচে, এই যে নিচেও বসার জায়গা, এখানে একটা তাঁবু মতো করা রয়েছে। আর এখান থেকে পুরো এই দিকে পাহাড়ের ভিউ পাওয়া যাবে সকালবেলা। এখন তো রাত্রে, বোঝা যাচ্ছে না তাই ঠিক করে। আর এই হচ্ছে হোটেলের সামনের এলাকা। তো এদিকেও পাশেও রুম আছে, ওদিকেও রুম রয়েছে আমাদের। তো দারুণ একটা ব্যবস্থা, মানে এত হাইটে 10,760 ফিট উঁচুতে এত সুন্দর ব্যবস্থাপনা, সত্যি মানে অসাধারণ ব্যাপার একটা। ট্যাবোতে রুমে পৌঁছে খেয়ে নিয়েছিলাম গরম গরম কফি, এই ঠান্ডার ওয়েদারে যা অতি প্রয়োজনীয়। আজকে আমাদের ডিনারে আছে চিকেন স্যুপ, এদিকে আছে রাইস, তড়কা ডাল, তাই তো, এটা মিক্স ভেজ, এখানে চিকেন, আর এইখানে রয়েছে রুটি, আর মিষ্টির মধ্যে রয়েছে ক্ষীর। দারুণ মেনু, আর খাওয়া দাওয়া চলছে। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, তাতে যখনই আমি একটা ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন এপিসোড নিয়ে, সঙ্গে থাকো। সবাইকে অনেক ভালোবাসা রইল।